জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মোদী শুভেন্দুর 50 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক। এবার বাংলায় পিসির দুর্নীতির সাম্রাজ্য গুড়িয়ে দিতে দিল্লির মহা অপারেশন। মালার ডাকের ডিজাস্টার্স রুমেই হলো তৃণমূল কাউন্সিলরদের অধিবেশন, তবু অনুপস্থিত 50-এর বেশি। আশঙ্কায় সত্যি হলো, রাজ্যে এই মাছ খাওয়া নিষিদ্ধ করল বিজেপি সরকার, ধরা পড়লে শাস্তি। মোদীকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বাংলাদেশ পাকিস্তান থেকে খুনের হুমকি, ঝাড়গ্রামের মোড়ে বাড়ল পুলিশি নজরদারি। 500 কোটির চুক্তি, হাওড়ায় জলের দরে পুরসভার 13 তলা বাড়ি বিক্রি তৃণমূলের, অভিযোগ বিজেপির। দিল্লিতে তৃণমূল বিধায়ক ঋতব্রতর সঙ্গে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কি কথা হলো? কেউ পদত্যাগ করবেন না, বিজেপি চাপ দেবে, মামলা হলে দল লড়াই করবে, কাউন্সিলরদের পেপটক মমতার। মিলেমিশে উন্নয়ন করব, বার্তা সজল ঘোষের। বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। হাওড়ার গুপ্তঘরের মালিক গ্রেপ্তার মুম্বাইয়ে, তৃণমূল নেতা বরের সঙ্গে 2 সহযোগী জাভেদ এবং ক্রান্তির পাকড়াও। তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা, আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশু বলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাইকোর্টের। আমি মানিকতলা বাজারে মাছ কাটবো, পাশে আশ ছাড়াবে অভিষেক, বিস্ফোরক বিজেপি বিধায়ক তাপস রায়। চন্দ্রনাথকে আমি খুন করেছি একথা বলানোর জন্য অকথ্য অত্যাচার করা হয়, জেল মুক্তির পরেই বিস্ফোরক রাজ। খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে তো, বাড়িতে বসে চেক করুন স্ট্যাটাস। সাদা খাতার ভিডিও বলতেই শুভেন্দু, এবার ফলতার এক্স ভিডিওকে নিয়ে অভিযোগ সামনে, হোয়াটসঅ্যাপ চ্যাট। অসম বিধানসভায় মমতা দিদি জিন্দাবাদ ধ্বনি, শপথ নিয়েই খেলা ঘোরালেন তৃণমূলের একলা নেকড়ে। 5 বছরে কিভাবে 100 কোটির সম্পত্তির মালিক দেবরাজ অদিতি, হাইকোর্টে প্রশ্ন সরকারি আইনজীবীর। 19 জুন পর্যন্ত স্বস্তি দম্পতির। 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ো, এবার তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসই খালি করার নোটিশ দিলেন পাল্টে যাওয়া মন্টুদা। এখনই অ্যাকাউন্ট বন্ধ করো, না হলে তোকে আমেরিকায় গিয়ে মেরে আসবো, ককরোচ জনতা পার্টির অভিজিৎকে প্রাণনাশের হুমকি। দেশ জুড়ে শোরগোল, এবার ককরোচ জনতা পার্টি ট্রেডমার্কের জন্য 2টি আবেদন জমা পড়ল। কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা, ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা, বাইরে সভা বসালেন মালা ফিরহাদেরা। নেতাদের লাগাম ছাড়া দুর্নীতি আর আইপ্যাকই ডোবালো তৃণমূলকে, মুখ খুললেন প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির। অভিষেক তোলাবাজ, যেন লাট সাহেব, বাকি সবাই চাকর বাকর, বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক। সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, 10 দিনে দ্বিতীয়বার। বিনামূল্যে বাস পরিষেবা পেতে লাগবে স্মার্ট কার্ড, মহিলাদের জন্য আর কি শর্ত রাজ্য সরকারের। বাংলায় ফিরছে আবাস যোজনা ও 100 দিনের কাজ, শর্ত শিথিল করল কেন্দ্র, সুখবর পেলেন গ্রামীণ বাসিন্দারা। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও মিলবে না 3000, কাদের নাম বাদ যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে, দেখে নিন। সমগ্রের রাজনীতিতে বড়সড় পট পরিবর্তন, ভোটের পর থেকেই নিখোঁজ প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া। দিল্লি সফরে শুভেন্দু অধিকারী, রাজনাথের পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। মন্ত্রিসভার বৈঠকে 3 মন্ত্র মোদীর, জ্বালানি সংকট মোকাবিলায় পদক্ষেপের পাশাপাশি বার্তায় বিকশিত ভারত। খুলল আরজিকর ফাইল, শুভেন্দু সরকারের মেগা অ্যাকশন, শাস্তির আশায় বুক বাঁধছে গোটা দেশ। নতুন মামলায় মূল চক্রী মোফাক্কেরুলকে যুক্ত করতে চায় এনআইএ, কণ্ঠস্বর পরীক্ষা করানোর আবেদন আদালতে। গ্রেপ্তারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টে গেলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, এফআইআর খারিজেরও আর্জি। দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে আচমকা দেখা তৃণমূল বিধায়ক ঋতব্রতর, একই দিনে কুণালের প্রবেশ রোগী কল্যাণ সমিতির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। প্রত্যেকদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠিত হওয়ার পর আজ দিল্লির রাজনৈতিক অলিন্দে এক ঐতিহাসিক ও অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল গোটা দেশ। আজ 22শে মে 2026 তারিখে নয়াদিল্লির 7 লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় 50 মিনিট ধরে চলা এই হাই প্রোফাইল বৈঠকে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমত, বাংলায় থমকে থাকা কেন্দ্রীয় প্রকল্পের কাজ দ্রুত শুরু করা এবং দ্বিতীয়ত, বিগত তৃণমূল সরকারের আমলে শিকড় গেড়ে বসা দুর্নীতির সাম্রাজ্যকে উপড়ে ফেলা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত 2 সপ্তাহে তার সরকার যে সমস্ত কড়া প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে তার একটি সামগ্রিক খতিয়ান আজ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে বিগত পিসি ভাইপোর সরকারের আমলে হওয়া কোটি কোটি টাকার দুর্নীতির ফাইল খোলার এবং দোষীদের শাস্তির মুখোমুখি করার ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে দিল্লি যে এবার সরাসরি জিরো টলারেন্স নীতিতে বড় কোনো মহা অপারেশন চালাতে চলেছে, মোদির দেওয়া এই 50 মিনিটের মহা টনিক তারই ইঙ্গিত দিচ্ছে। বৈঠক শেষে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন যে ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলায় এবার স্বচ্ছ প্রশাসন ও দ্রুত উন্নয়নের এক নতুন যুগের সূচনা হতে চলেছে। বাংলায় এতদিন আটকে থাকা কেন্দ্রীয় কল্যাণমূলক প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত এবং স্বচ্ছ ভারত মিশনকে যুদ্ধকালীন তৎপরতায় প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন নতুন বিজেপি সরকারের মূল লক্ষ্য। দিল্লির এই 2 দিনের মেগা সফরে প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন, যা স্পষ্ট করে দিচ্ছে যে দিল্লির বুক এখন বাংলার এই নতুন পরিবর্তনের উপর কতটা ভরসা রাখছে। গেরুয়া ঝড়ে লালবাড়িতে চূড়ান্ত নাটক, নজিরবিহীন ঘটনা কলকাতা পুরসভায়। পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে বিজ্ঞপ্তি জারি জানিয়েছেন কলকাতা পুরসভায় মাসিক অধিবেশন বাতিল, অথচ কলকাতা পৌরসভার চেয়ারপারসন মালা রায় কাউন্সিলর গ্রুপে বার্তা দিয়েছিলেন শাসক দলের প্রত্যেক কাউন্সিলরকে আসতে হবে দুপুর 1:30টা নাগাদ। সোজা কথায় অধিবেশন নেই, অথচ কাউন্সিলরদের বাধ্যতামূলক উপস্থিতি, অধিবেশন করতেই হবে, এই রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল পুরসভার শাসক দলের কাউন্সিলররা। শেষ পর্যন্ত মালার ডাকে ডিজাস্টার রুমে হলো তৃণমূল কাউন্সিলরদের অধিবেশন, কারণ পুরসভার অধিবেশন কক্ষ ভিতর থেকে বন্ধ রইল। সচিবের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে দেখা গেল ফিরহাদ থেকে মালা রায়কে। ফিরহাদের সাফ কথা, অধিবেশন বাতিলের পর কলকাতায় কোনো বিপর্যয় হলে দায় কে নেবে? অধিবেশন ইচ্ছামতো বাতিল করা যায় না, সচিব নয়, অধিবেশন যদি কেউ বাতিল করতে পারেন চেয়ারপারসন। যেভাবে অধিবেশন বাতিল করা হয়েছিল সেটা গণতন্ত্রের অপমান। অধিবেশন না হলে পুরো পরিষেবা স্বাভাবিক থাকবে কিভাবে? গণতন্ত্রের ওপরে কেউ নয়, তাই গণতন্ত্রে রক্ষা করুন, আমরা সকলে একসঙ্গে লড়ব, তীব্র ক্ষোভ প্রকাশ করেন মালা রায়। বলেন, অধিবেশন ডাকার ক্ষমতা আইন চেয়ারপারসনকেই দিয়েছে, সেই মতো আজ অধিবেশন ডাকা হয়েছিল, সেটা চিঠি দিয়ে জনপ্রতিনিধিদের জানান পুরো সেক্রেটারি। এটাই চিরাচরিতভাবে দেখে আসছি। অনেক সময় অনেক বোর্ড দখল হলেও এই নিয়ম কখনো বদলায়, কিন্তু গতকাল কোনো রকম কারণ না দেখিয়ে রাতে বাতিল করে দেওয়া হয় অধিবেশন। আমি সেক্রেটারিকে চিঠি দিয়ে জানতে চেয়েছি কোনো আইন বলে কার নির্দেশে তিনি অধিবেশন বন্ধ রেখেছেন, কেন চেয়ারপারসনকে জানালেন না? সূত্রের খবর, মোট 136 জন তৃণমূল কাউন্সিলরদের মধ্যে এদিন হাজির ছিলেন 86 জন, বাকি 50 জনের কাছাকাছি কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। তৃণমূল তরফে বার্তা পাঠানোর পরেও তারা কেন এলেন না তা নিয়ে যদিও বাড়ছে চাপানোতর। তাহলে কি দলের মধ্যেই ফাটল চড়া হচ্ছে? প্রশ্ন ঘুরছে। ওয়াকিং ক্যাটফিশ নামেও পরিচিত থাই মাগুর একটি অত্যন্ত শিকারী ও অগ্রাসী প্রজাতির মাছ। ভারতে এই মাছটি নিষিদ্ধ, কারণ এটি পরিবেশ, স্থানীয় মাছের প্রজাতি এবং সম্ভাব্যভাবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিহার মৎস্য দপ্তর রাজ্য জুড়ে নিষিদ্ধ থাই মাগুর মাছের অবৈধ ব্যবসা ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে। নিষিদ্ধ এই প্রজাতির মাছের ব্যবসায় জড়িত ব্যবসায়ীদের টার্গেট করে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চলছে। প্রচুর মাছ বাজেয়াপ্ত করা হয়েছে। ওয়াকিং ক্যাটফিশ নামেও পরিচিত থাই মাগুর একটি অত্যন্ত শিকারী ও আগ্রাসী প্রজাতির মাছ। ভারতে এই মাছটি নিষিদ্ধ, কারণ এটি পরিবেশ, স্থানীয় মাছের প্রজাতি এবং সম্ভাব্যভাবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাজ্য সরকার নিষিদ্ধ এই মাছের ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী ও সরবরাহকারীদের লক্ষ্য করে রাজ্যব্যাপী একটি কঠোর অভিযান শুরু করেছে।
এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে বর্তমানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পূর্ণিয়া জেলায় থাইমাগুর মাছের ব্যবসায়ীদের ওপর নজরদারি আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে মৎস্য দপ্তর জেলার বাইসি এলাকায় একটি বড়সড় অভিযান চালিয়েছে। ওখানে প্রচুর পরিমাণে থাইমাগুর মাছ বাজেয়াপ্ত করা হয়েছে, যা প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে আনা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে মাছ মাটির নিচে পুঁতে ফেলা হয়। ঝাড়গ্রামে ভোট প্রচার করে সড়কপথে যাওয়ার সময় মোদির কনভয় দাঁড়িয়েছিল ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড়ের কাছে। চবনলাল স্পেশাল ঝালমুড়ি দোকান থেকে 10 টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে 10 টাকার ঝালমুড়ি তুলে দিচ্ছেন বিক্রম সাউ। বিধানসভা ভোটের প্রচারে ঝাড়গ্রামে এসে বিহারী বাবুর মাখানো ঝালমুড়ি খেয়ে সুদূর নেদারল্যান্ডসেও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই ঝালমুড়ি বিক্রেতা এখন হুমকির মুখোমুখি। অভিযোগ, পাকিস্তান বাংলাদেশ থেকে হুমকি বার্তা পাচ্ছেন ফোনে। ইতিমধ্যে ঝাড়গ্রাম থানায় অভিযোগ করেছেন ওই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ। ঝালমুড়ি বিক্রেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে দোকানের আশেপাশে, কিন্তু তাতে আতঙ্ক কাটছে না সাউ পরিবারের। গত 19 এপ্রিল ঝাড়গ্রামে ভোট প্রচারে এসেছিলেন মোদী। সড়কপথে ফেরার সময় তার কনভয় দাঁড়িয়েছিল ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড়ের কাছে। চবনলাল স্পেশাল ঝালমুড়ি দোকান থেকে 10 টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি 207 আসন পাওয়ার পর অনেক জায়গাতেই বিজেপির কর্মী সমর্থকেরা ঝালমুড়ি বিলি করে খেয়ে বিজয় উৎসব উদযাপন করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পর্যন্ত ঝালমুড়ি খাওয়ার ছবি পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে। এখন মোদির জন্য ঝালমুড়ি বানানো বিক্রম করেছেন ঘোর সমস্যায়। তৃণমূল সরকারের আমলে সরকারি জমিতে হওয়ার কথা ছিল সরকারি বিল্ডিং। বেসরকারি এক সংস্থার সঙ্গে 500 কোটি টাকার চুক্তিও হয়েছিল, কিন্তু কোনো কাজই সম্পন্ন হয়নি। জলের দরে পুরসভার 13 তলা পর্যন্ত বানানো বাড়িটি বিক্রি হয়ে দেওয়া হয়েছে। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই অভিযোগ তুলল হাওড়া জেলা বিজেপি। বিগত সরকারের আমলে হাওড়ায় একাধিক সরকারি কাজ প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির। হাওড়া পুরসভার পেছনে পুরসভার জমিতে হবে 22 তলা বিল্ডিং। সেই বিল্ডিংয়ের বিভিন্ন তলায় থাকবে পুরসভার একাধিক দপ্তর, তেমন ছাদে হেলিপ্যাড। এছাড়াও কিছু বেসরকারি সংস্থার অফিসও থাকবে। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত চলা তৃণমূল পরিচালিত বিগত হাওড়া পুরসভার পুরো বোর্ড একটি বেসরকারি সংস্থার সঙ্গে ওই বিল্ডিং বানানোর জন্য এমনই একটি 500 কোটি টাকার চুক্তি করেছিল, কিন্তু ওই বিল্ডিংয়ে পুরসভার দপ্তর করা কিংবা হেলিপ্যাড বানানো কিছুই হয়নি। জলের দরে হাওড়া পুরসভা 13 তলা পর্যন্ত হওয়া বিল্ডিংটি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ। এবার এমন অভিযোগ তুললে হাওড়া জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, 2017 সালে হওয়া এই চুক্তি অনুযায়ী কিছুই হয়নি। উল্টে পুরসভার 1 বিঘা 10 কাঠা 2 ছটাক জমিতে তৈরি হওয়া বিল্ডিং নিয়ে যে বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছিল, সেই সংস্থা একটি ট্রেড সেন্টার বানিয়ে নিয়েছে এখানে। ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে চলছে বিদ্রোহের সুর। দলের অন্দরে দুর্নীতি, কিছু নেতার বারবারন্ত নিয়ে যেসব তৃণমূল বিধায়ক সবচেয়ে বেশি সরব, তাদের মধ্যে অন্যতম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রতর সঙ্গে দিল্লিতে আচমকা দেখা হয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার দুপুরে বঙ্গভবনে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন ঋতব্রত। ঘটনাচক্রে সে সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বঙ্গভবনেই ছিলেন। বিজেপির সদর দপ্তর থেকে ওই সময়েই বঙ্গভবনে যান মুখ্যমন্ত্রী। তৃণমূল বিধায়ককে দেখে সৌজন্য বিনিময় করেন তিনি। সামান্য সময়ের জন্য দুজনের কথাও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ঋতব্রতকে বিধায়ক সাহেব বলে সম্বোধন করেন। শুভেন্দু অধিকারী তাকে বলেন, আমরা উন্নয়নের স্বার্থে বৈঠক ডাকবো, আপনাদেরও ডাকবো, আপনারাও আসবেন। তাতে ঋতব্রত হেসে দেখব বলে প্রত্যুত্তর দেন। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ঋতব্রত বলেন, এটা নিতান্তই আচমকা দেখা হয়ে যাওয়া। আমি দুপুরের সাংসদ হিসেবে প্রাপ্ত বাংলো এবং অন্যান্য কাগজপত্র জমা দিতে দিল্লি এসেছি। দুপুরের খাবার খেতে গিয়েছিলাম বঙ্গভবনে। সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায়। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, 40 সেকেন্ড কথা হয়েছে। এতে যদি কেউ গোপন বৈঠকের তথ্য খুঁজে পেতেই পারে। উলিবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, এরপর তো আমি দিল্লিতে এলে বঙ্গভবনেই উঠব। সে সময় অনেকের সঙ্গে দেখা হবে, তখনও কি এসব নিয়ে জল্পনা হবে? আসলে ঋতব্রত দিন দুয়েক আগেই দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের দায় নিয়ে তিনি রাজি নন প্রকাশ্যে বলে এক প্রকার বিস্ফোরক ঘটনা ঘটান। এমনকি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য দলকে 15 দিনের ডেডলাইনও দিয়েছেন তিনি।
কলকাতা পুরসভাকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। একদিকে পুরসভার অধিবেশন কক্ষের তালা পড়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক, অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নোটিশ ঘিরে চাপানোতর। এই পরিস্থিতিতে শুক্রবার কালীঘাটে দলীয় কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, কোনো পরিস্থিতিতেই কেউ পদত্যাগ করবেন না, আর কারো বিরুদ্ধে মামলা হলে দল আইনি লড়াইয়ে পাশে থাকবে। দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে কলকাতা পুরসভার 137 জন কাউন্সিলরদের মধ্যে প্রায় 110 জন উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে কলকাতা পুরসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে এদিন ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত মাসিক অধিবেশনের দিন পুরসভার মূল সভাকক্ষের দরজায় তালা ঝুলতে দেখে কার্যত হতবাক হয়ে যান কাউন্সিলররা। ভেতরে ঢোকার সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত অন্য একটি ঘরে বসেই সভা করতে বাধ্য হন তৃণমূলের জনপ্রতিনিধিরা। চেয়ারপারসন মালা রায় ও মেয়র ফিরহাদ হাকিম সেই বিকল্প বৈঠকে উপস্থিত ছিলেন। এই ঘটনাকে বেআইনি বলে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। বৈঠকে তিনি বলেন, এভাবে কাউন্সিলরদের ঘরে ঢুকতে না দেওয়া সম্পূর্ণ বেআইনি। ডোরিনা ক্রসিংয়ে ধর্নার দিন ঠিক করো, কাউন্সিলররা থাকবে, পুলিশ মামলা দিক, দল আইনজীবী দিয়ে লড়বে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুধু পুরসভা বিতর্ক নয়, বাড়ি বাড়ি নোটিশ পাঠানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা। তার বক্তব্য, শুধুমাত্র নোটিশ পাঠিয়ে কোনো বাড়ি ভেঙে দেওয়া যায় না, তার নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া রয়েছে। আগে অভিযোগ প্রমাণ করতে হবে, তারপর পদক্ষেপ করা যায়। এই প্রসঙ্গেই কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট নির্দেশ দেন, চাপ আসবে, ভয় দেখানো হবে, কিন্তু কেউ পদত্যাগ করবে না, দল সবার পাশে আছে। মিলেমিশে উন্নয়ন করব, উন্নয়ন সবার, দল যার যার। সাংসদ কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর মন্তব্য করলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। বৈঠক শেষে সজল বলেন, উন্নয়নটা সবার, পার্টি যার যার, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই, মিলেমিশে উন্নয়ন করব, মিলেমিশে পার্টি থ্রো করব। বরানগরে পাহাড় প্রমাণ সমস্যা, জল নেই, রাস্তা নেই, কন্ট্রাক্টর পালিয়ে গেছেন। নতুন সরকার স্বাভাবিকভাবে প্রচুর নয়ছয়ের কারণে তারা কিছু জায়গায় একবার্গ দিয়েছে পেমেন্টের ক্ষেত্রে, অনেক সমস্যা আছে। সাংসদ সৌগত রায় বলেন, ডেভেলপমেন্ট নিয়ে কোথায় কোথায় আটকাচ্ছে, কী সমস্যা হচ্ছে নির্দিষ্টভাবে উনি জোর দিচ্ছেন। বর্ষা আসছে, তার আগে জল জমার সমস্যাটা আর্জেন্টলি করতে হবে। আর অনেক কটা জায়গায় রাস্তার কাজ শুরু হয়ে হাফ ডান হয়ে পড়ে আছে, সেটা মেটাতে হবে। কাজ মানুষের, এটা কোয়েশ্চেন অফ রাইজিং অ্যাসপিরেশন। লোকের প্রত্যাশা বাড়ছে, লোক অসুবিধা হলে অভিযোগ করেন। সাংবাদিকদের তরফে তাকে প্রশ্ন করা হয়, নতুন বিধায়ক কেমন কাজ করছেন, কি মনে হলো? প্রথম বৈঠকে তো আপনি ছিলেন। উত্তরে তৃণমূল সাংসদ বলেন, এই মিটিংটা ভালোই করেছেন। রাজ্য জুড়ে এবার বিশাল গেরুয়া ঝড়ে উড়ে গেছে ঘাসফুল। 15 বছর শাসনের পতন ঘটিয়ে রাজ্যে সরকার গড়েছে বিজেপি সরকারে আসার পর থেকেই তাদের নির্বাচনী অঙ্গীকারগুলি একে একে পূরণ করার দিকে নজর দিয়েছে। সেই মতো চলছে কাজ, সেই মতো নিজের এলাকার কাজে ঝাঁপিয়ে পড়ছেন সজল। এবার তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপির বিধায়ক হয়েছেন তিনি। ছাত্র রাজনীতির মাধ্যমে সজল ঘোষের পরিচিতি ও উত্থান, সম্প্রতি তাকে আশ্বাস দিতে শোনা যায়, এবছরের কলেজগুলিতে হবে ছাত্র ভোট। প্রসঙ্গত 9 বছর ধরে রাজ্যের বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে থমকে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন। আর এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল হয়েছে, তৈরি হয়েছে নতুন সরকার। কিছুদিন আগে বরের 3তলা বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তারপর যে ভিডিও ছড়িয়ে পড়ে তাতে চোখ কপালে ওঠে অনেকের। হাওড়ার সেই ভাইরাল বাড়ির মালিক তথা তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বরে গ্রেপ্তার হলেন। সপ্তাহ 2 বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চলছে। শেষমেশ হাওড়ার পলাতক তৃণমূল নেতাকে পাওয়া গেল সুদূর মহারাষ্ট্রে। 2 সাগরেদদের সঙ্গে মুম্বাই থেকে পাকড়াও হলেন শামীম আহমেদ ওরফে বরে। ভোট পরবর্তী হিংসা সহ নানা মামলায় জড়িত তিনি। কিছুদিন আগে বরের 3তলা বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তারপর যে ভিডিও ছড়িয়ে পড়ে তাতে চোখ কপালে ওঠে অনেকের। দেখা যায় 3তলা থেকে দোতলা নামার জন্য একটি গুপ্ত সিঁড়ি ব্যবহার করতেন বরে। সেই দোতলায় যে কটি ঘর রয়েছে তাতে বিলাস বসন্নের প্রভূত উপাদান রয়েছে। 3তলার ঘরগুলিতে সাধারণত সব আসবাবপত্র, কিন্তু দোতলায় দামি জিনিসপত্রের ঠাসা। বাড়ির মালিক বরের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার দলবল বিধানসভা ভোটের পর শেবপুর থানা এলাকায় বোমাবাজি করেছেন। আগেও নানা অনৈতিক ঘটনায় তৃণমূলের এই নেতার নাম জড়িয়েছে। তৃণমূল বিধায়ক
আখরুজ্জামানের আর্জিকে মান্যতা ধর্মীয় অনুষ্ঠানে পশু বলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বকরি ঈদের কুরবানির আগে পশু জবাই নিয়ে মামলায় 1950 সালের যে পশু জবাই নিয়ন্ত্রণ আইন রয়েছে তাতে 12 নং ধারায় ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে পশু বলিতে যে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, এ বিষয়ে রাজ্যকে বিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বাংলায় পালা বদলের পরে বিজেপি সরকারের তরফ থেকে পশু হত্যা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। গরু, মহিষ, বাছুর জবাইয়ের ক্ষেত্রেও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। সেই মামলায় শুনানি হয় বৃহস্পতিবার। সেখানে তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের আবেদন করেন 1950 সালের আইনের 12 ধারায় আওতায় ধর্মীয় অনুষ্ঠানে পশু বলির ক্ষেত্রে ছাড়ের কথা বলা আছে, তা বলবৎ করা হোক। এদিন শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 1950 সালের আইনের 12 নং ধারায় আওতায় কিছু আবেদনকারী যে ছাড়ের জন্য আবেদন করেছেন, রাজ্য সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশের 24 ঘন্টার মধ্যে রাজ্যকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু উৎসবগুলি এই মাসের 27 থেকে 28 তারিখ, সুতরাং বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্তের কথা জানাতে হবে। এরপরে আখরুজ্জামান ও তৃণমূলের অপর বিধায়ক কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। কুণাল বলেন, সব ধর্মের সমান সাংবিধানিক অধিকার আছে তাদের ধর্মের রীতিনীতি পালনে। বিজেপি বলছে গোহত্যা বন্ধ, আবার সেই জিনিসই বিপুল পরিমাণ ভারত সরকার রপ্তানি করে বৈদেশি মুদ্রা অর্জন করেছে। এই দ্বিচারিতা কেন? এখানে যদি গোহত্যা বন্ধ করেন, এক্সপোর্ট বন্ধ করেন, এক্সপোর্ট যদি চালু থাকে তাহলে এখানে করতে দিন।